হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তাহলে আমরা তোমাদের স্টার্ট করব আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে চোখ। দেখো, আমরা যখন কোনো কিছু পড়ি, কোনো কিছু দেখি, সবকিছুর জন্যই আমাদের মেন প্রধান অঙ্গটা কি? সেটা হচ্ছে আমাদের চোখ। আমরা জানি আমাদের পাঁচটি হচ্ছে যে জ্ঞানেন্দ্রিয়, যেই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? একটি হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চক্ষু মানে চোখ, কর্ণ মানে কান, নাসিকা মানে নাক, জিহ্বা মানে তো জিভ তোমরা জানোই, এবং ত্বক মানে আমাদের যে স্কিন। তাহলে এই পাঁচটি হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে চোখ। তো এবার দেখো, এই চক্ষু সম্পর্কে আমাদের কি কি ইম্পর্টেন্ট, আমরা কি কি এখান থেকে কোয়েশ্চেন করতে পারি, কি কি আমাদের এক্সামে আসবে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এখানে যে চক্ষুর ফুল স্ট্রাকচারটা আছে, হ্যাঁ, তো এটা কি? এই যে আমাদের চোখ, আমাদের যে মানব চোখ, সেই চোখের ঠিক ভেতরে পুরো এতটা বড় এত কিছু থাকে, যেটা আমাদের সবকিছু উপলব্ধি করতে আমাদের কি সহায়তা করে। এবার কি হচ্ছে, এই যে চক্ষুটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। অনেক সময় আমাদের বোর্ড এক্সামে এটা কিন্তু দেয় যে মানব দেহের যে চক্ষু, সেই চক্ষু, লম্বচ্ছেদ, অক্ষিগোলকের বিভিন্ন অংশ তুমি চিহ্নিতকরণ করে তার চিত্র বর্ণনা দাও। ঠিক আছে? এই এই স্ট্রাকচারটা কিন্তু যারা বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। এবার আমাদের মেন জিনিস, আমরা এর স্ট্রাকচারে যাব না। কেন যাব না? কারণ এখান থেকে আমাদের যে কোয়েশ্চেন গুলো আসবে, যে ইম্পর্টেন্ট টপিক, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা এখান থেকে আমাদের কি কি পড়তে হবে। দেখো, এখান থেকে মেইনলি যে জিনিসটা, যে আমাদের যে চোখ, ঠিক আছে, চোখের যে স্ট্রাকচারটা দেখালাম, সেই স্ট্রাকচারের যে এক একটা অংশ আছে, সেটা রেটিনা, কর্নিয়া, কোরয়েড, আইরিশ প্রভৃতি যে আছে, মানে একটা 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 করে, তো সেগুলোর যে কাজ, এটাই আমাদের ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। এখান থেকে যদি আমাদেরকে কিছু পড়তে হয়, তাহলে এই ছকটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এই যে চক্ষুর যে অংশগুলো বলেছে, এন্ড দেন তার যে কাজগুলো বলেছে, মানে এক্সাম্পল, মানে ধরো কোয়েশ্চেন গুলো কেমন ভাবে আসবে। ধরো ফার্স্ট এখানে কি লেখা আছে, ধরো একটা কাজ আমি বলছি, কোরয়েড কোষকে রক্ষা করে। ওকে, তাহলে কোয়েশ্চেনটা কেমন ভাবে দেবে? কোরয়েড কোষকে রক্ষা করে চোখের কোন অংশ, মানে নিম্নলিখিত কোন অংশ। দেন ধরো দিল কর্নিয়া, তারপর দিল রেটিনা, আইরিশ, এরকম ভাবে তোমার ধরো এক্সাম্পল দিল, সেখান থেকে আমাদের কোয়েশ্চেন আসবে। বুঝলে? তো এখানে আমরা জাস্ট এইগুলোই দেখবো, আর যেগুলো যেগুলো বোর্ডের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে জাস্ট কোয়েশ্চেন গুলো বলে দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে দেখো আমাদের চক্ষুর অংশ, প্রথমে কি আছে? স্কেরা বা শ্বেত মণ্ডল। স্কেরা বা শ্বেত মণ্ডল কি? এটি কি করে? এটির গঠন হচ্ছে, এটি বহিরাবরকের পশ্চাৎভাগের সাদা অস্বচ্ছ অংশ। কাজ, এটি কোরয়েড কোষকে রক্ষা করে। তোমরা কি চাও আমি তোমাদের চোখের ছবিটা আঁকিয়ে বোঝাই? ঠিক আছে, চলো তাই হোক। তোমরা হয়তো বলতে পারছো না, আমি তোমাদেরকে আঁকিয়ে দিচ্ছি। এই যে চোখ, এত ভালো আঁকতে পারবো, এটাকে আঁকার দরকার আছে? আমি তো এখান থেকে বোঝাতে পারবো। তাহলে তোমরা দেখো, ফার্স্ট আমরা কি পড়লাম? আইরিশ, আইরিশ, দেন শ্বেত মণ্ডল। কি বললাম? আমরা বললাম যে এখানটা দেখো, এখানে স্ক্লেরা, সিলিয়ারি বডি, কনজাংটিভা, কর্নিয়া, আইরিশ, এত কিছু আছে। এর মধ্যে যে মেন গুলো, সেগুলোই ছকের মধ্যে আছে, যেগুলোর কাজ আর সেগুলোর অবস্থান কি সেটা আমরা দেখবো। প্রথম কি আছে? স্ক্লেরা। সেটা কি? আমাদের চোখের সব থেকে বহির অংশ, ঠিক আছে, সব থেকে বাইরে আছে। সেটা কি করছে? মানে দেখো, এই চোখের এই যে স্ট্রাকচারটা দেখছো, এই যে এটা কিন্তু কি আমাদের যে চোখের এই ভেতরে, মানে আমাদের চোখটা কিন্তু যতটুকু আমরা দেখতে পাই ততটা নয়, ভেতরে আরো কিছুটা আছে। এই যে বুঝতে পারছো কতটা বড়? এটা কি হয়? এই অপটিক স্নায়ু, তারপর অন্তবিন্দু, এইগুলোর বিভিন্ন কাজ আছে, সবগুলো আমরা ধীরে ধীরে দেখবো। এবার তোমরা দেখো, ফার্স্ট আমি কি বললাম? স্ক্লেরা। স্ক্লেরাটা কি? এটার কাজ কি? শুধু সেটুকুই মনে রাখতে হবে। স্ক্লেরার অবস্থান কি কেউ জিজ্ঞেস করবে না, না বোর্ডে জিজ্ঞেস করবে না, এনএমজিএনএম এর ক্ষেত্রে জিজ্ঞেস করবে। জাস্ট কাজ কি? কাজ? স্ক্লেরার কাজ হচ্ছে কোরয়েড কোষকে রক্ষা করা। ওকে, দেন দেখো কর্নিয়া। কর্নিয়া এটা কি? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। আমরা যখন এই যে আমরা যখন কোনো কিছু দেখি, তার প্রতিবিম্ব আমরা কি করি? আমরা দেখছি, আমরা ভাবছি আমাদের চোখে জাস্ট দেখছি, সবকিছু দেখছি, একটা প্রতিবিম্ব আমরা পড়ে। তো আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি,
লাইট চ্যাপ্টারটা, সেখানে প্রতিসারক, তারপর প্রতিফলক, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। সেম জিনিস আমাদের চোখের ক্ষেত্রে কার্যকরিত হয়, বুঝলে? তো এখানে কর্নিয়ার কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করা। তাহলে এক নম্বরে আমরা কি পেলাম? আমরা পেলাম স্ক্লেরা। ওকে, 2 নম্বরে কি পেলাম? সেটা হচ্ছে কর্নিয়া। ওকে, এবার দেখো 3 নম্বর। স্ক্লেরা হলো, স্ক্লেরার কাজ কোরয়েড কোষকে রক্ষা করা, কর্নিয়ার কাজ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা। দেন আসছে কোরয়েড, ঠিক আছে? কোরয়েড কি করে? রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছিন্ন আলোকে প্রতিফলন রোধ করে। তাহলে রেটিনাকে রক্ষা করে কে? কোরয়েড। তাহলে 3rd নম্বর কি আসছে? কোরয়েড। ওকে, এরপর আছে কি? আইরিশ বা কনীনিকা। ওকে, আইরিশ তারারন্ধ্রকে ছোট ও বড় করে চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। কিরকম? যেমন ধরো আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন আমাদের চোখটা আপনা আপনি সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, তাই কি না? মানে আমরা যখন তাকাই, আমরা ভালোভাবে তাকাতে পারি না, তখন আমাদের চোখটা ছোট হয়ে যায়। তো সেটাতে সহায়তা করে কে? এই হচ্ছে আইরিশ। তাহলে 4 নম্বর কি হচ্ছে? 4 নম্বর হচ্ছে আইরিশ। ওকে, তাহলে আইরিশের কাজ কি? যখন আইরিশ তারারন্ধ্রকে ছোট ও বড় করতে সহায়তা করে এবং চোখে আলো প্রবেশে নিয়ন্ত্রণ করে, মানে কতটা আলো আমি আমার চোখে প্রবেশ করা আমার দরকার সেটা নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে আইরিশ। ওকে, নেক্সট হচ্ছে রেটিনা। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে রেটিনা। কেন রেটিনাটা মেন ইম্পর্টেন্ট? কারণ এখানে দেখো রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। রেটিনায় বড় রড কোষ মৃদু আলোক শোষণে এবং কোষ উজ্জ্বল আলো বর্ণ শোষণে সক্ষম। তাহলে আমরা যে দেখি, আমাদের কিন্তু চোখ খারাপ হয়ে যায়, সবাই আমরা এটা শুনেছি যে যখন বলা হয় না আমাদের চোখ নষ্ট হয়ে গেছে, তখন কি হয়? আমাদের রেটিনাটা নষ্ট হয়ে যায়। আমাদের রেটিনা মেন, এখানে কি হয়? বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এই রেটিনাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেটিনার কাজ কি? বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। ওকে, এরপর দেখো অ্যাকুয়াস হিউমার। হিউমার মানে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস মানে কি? জল। জল কিনা অ্যাকুয়াস, আমরা পড়েছি। অ্যাকুয়াস মানে হচ্ছে জল, মানে আমরা জানি যে অ্যাকুয়াস হিউমার জল, মানে অ্যাকুয়াস হিউমার এই শব্দটি শুনেই আমাদের মনে হচ্ছে যে এটি কোনো তরল পদার্থের কথা বলছে, ঠিক আছে? অ্যাকুয়াস হিউমার। এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলি, এটি হচ্ছে একটি তরল পদার্থ। এটি কি? এটি হচ্ছে একটি তরল পদার্থ। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এই যে আমি পরপর পড়লাম, এই যে পয়েন্ট টু পয়েন্ট লিখছি, দেখো স্ক্লেরা, কর্নিয়া, কোরয়েড, আইরিশ, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, এগুলো কিন্তু তোমাদেরকে পরপরই মনে রাখতে হবে। কেন? যদি আমাকে এরকম বলে, আমি তোমাকে 7 নম্বরটা লেখালে বোঝাচ্ছি। 7 নম্বরে কি আছে? লেন্স বা মণি, ঠিক আছে? লেন্স। লেন্স মানে অনেকে দেখো, আমরা যখন আমরা মেয়েদের ক্ষেত্রে বলি, যখন আমরা মেকআপ করি তখন আমাদের ড্রেসের সঙ্গে কম্বাইন করে আমরা লেন্স লাগাই, চোখে ফলস লেন্স লাগাই, তাই তো? প্লাস আমরা কি করি, যখন চোখের অপারেশন হয়, যখন ছানি পড়ে, তখন আমরা সেই লেন্সটাকে কি করি? সেইটাকে অপারেশনের মাধ্যমে ঠিক করি। তো এই যে লেন্স, এই লেন্সটা কি করে? এই লেন্সের কাজ কি? এই লেন্সের কাজ হচ্ছে আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে। আমরা যে রেটিনা দিয়ে এই যে দেখবো, সেটার মধ্যে ফোকাস সৃষ্টি করে কে? সেটা হচ্ছে লেন্স। এবার আমি কেন বললাম যেটা পরপর মনে রাখতে হবে, এই যে তোমরা দেখছো এই যে অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? অ্যাকুয়াস হিউমারটা আমি কি বললাম? তরল পদার্থ। এখানে কোশ্চেনটা এখান থেকে এটা দিতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে রেটিনা এন্ড এই যে লেন্স, এর মধ্যবর্তী যে তরল পদার্থ, সেটার নাম কি? কোশ্চেনটা কি বললাম? রেটিনা এন্ড লেন্সের মধ্যবর্তী অবস্থিত তরল পদার্থের নাম কি? অ্যাকুয়াস হিউমার। এরপরেই আমি একটা নেক্সট, দেখো লেন্স আছে না, লেন্সের পরেই আরেকটা আমরা তরল পদার্থের নাম পড়বো, সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটাও কিন্তু একটি তরল পদার্থ। এই জন্য আমি তোমাদেরকে কেন বললাম যে অবস্থানটা মনে রাখতে হবে, কারণ আমি পুরো স্ট্রাকচারে দুটো তরল পদার্থ পাচ্ছি, তো অ্যাকুয়াস হিউমার এন্ড ভিট্রিয়াস হিউমার। এবার যদি আমি মনে না রাখি, যদি কোশ্চেনটা এমন আসে যে রেটিনা এন্ড লেন্সের মধ্যবর্তী অবস্থিত যে তরল পদার্থ তার নামটি কি, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এবার তোমরা যদি স্ট্রাকচার না মনে রাখো, তাহলে তোমরা এই দুটোর মধ্যে কি হয়ে যাবে? গন্ডগোল হয়ে যাবে। তো তোমরা পরপর মুখস্থ রাখবে, স্ট্রাকচারটা সবাই প্র্যাকটিস করবে। আমি চাই যে এই স্ট্রাকচারটা, চোখের স্ট্রাকচারটা সবাই আঁকিয়ে আমাকে তোমরা দেখাবে, ঠিক আছে? যারা গ্রুপে আছো তারা গ্রুপে আমাকে সেন্ড করবে, আমি দেখবো। ওকে, এরপর হচ্ছে দেখো
মেন মেন পয়েন্টগুলো আমরা পড়ে নিলাম, যেগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসতে পারে। এবার ভিট্রিয়াস হিউমারটা কি? ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে এই লেন্স এর পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জেলির মতো তরল বিশেষ, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা বললাম যে এটি একটি তরল পদার্থ। কাজ কি? এটি প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এই তরল পদার্থের কাজ কি? ভিট্রিয়াস হিউমারের যে কাজ, তার কাজ কি? আমাদের চোখের অতিরিক্ত চাপটাকে নিয়ন্ত্রণ করে। মানে ধরো কোনো আঘাত লাগলো, ঠিক আছে, সেই আঘাতে কি হচ্ছে, একটা প্রেসার পড়ছে, তো সেই প্রেসারটা যাতে পুরোপুরি আমাদের চোখের ক্ষতি না করতে পারে সেই জন্য কে আমাদেরকে সাহায্য করে? সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ওকে, এরপর আসছে নেত্রবর্ত কলা। এটি কর্নিয়ার উপরে অবস্থিত। এটি কর্নিয়ার ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। কর্নিয়ার ঘর্ষণজনিত আঘাত থেকে তাহলে রক্ষা করে কে? নেত্রবর্ত কলা। ঠিক আছে, অক্ষি পলক বারবার ওঠানামা করে চোখের পলককে ছড়িয়ে দিতে অক্ষিগুলোকে আর্দ্র রাখে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। মানে সবটাই কি করছে, এর যে একটা স্ট্রাকচার সেগুলো সবটাই আমাদের চোখে এক একজন এক এক রকম কাজে ব্যবহৃত হচ্ছে। মেনলি এরা এক একজন এক এক রকম ভাবে আমাদের চোখকে বিভিন্ন আঘাতজনিত, বাধা সৃষ্টি, ঘর্ষণজনিত বিভিন্ন চাপ থেকে আমাদেরকে কি করে, চোখটাকে আমাদের সুরক্ষা করে। এইবার হচ্ছে অশ্রু গ্রন্থি। ঠিক আছে, যেটার কাজ মনে হয় চোখের সব থেকে বেশি। কেমন? দেখো, অশ্রু ক্ষরণ করে অক্ষিগুলোকে এবং কি করে, আর্দ্র রাখে এবং অশ্রুতে অবস্থিত উৎসেচক লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে এই যে অশ্রু গ্রন্থিতে অবস্থিত একটি ব্যাকটেরিয়া, তার নাম কি? তার নাম কি? লাইসোজাইম। তাহলে লাইসোজাইম কোথায় অবস্থান করে? অশ্রু গ্রন্থিতে। মানে যখন ধরো আমাদের অশ্রু নির্গত হয় তখন তার মধ্যে যে উৎসেচকটা থাকে তার নাম কি? লাইসোজাইম। ওকে, এই হচ্ছে আমাদের অশ্রু। তাহলে এই চোখটা যেটা আমি পড়লাম, তাহলে চোখের আমাদের এখান থেকে কোয়েশ্চেন কি আসবে? চোখের যে গঠন, সেই যে কর্নিয়া, আইরিস, যত কিছু আছে তার যে কাজ, জাস্ট একটা করে কাজ আর তার গঠন, মানে তার যে নামটা, যে এই কাজটা চোখের কোন অংশের, এই কাজটা চোখের কোন অংশের, সেইটা শুধু মনে রাখতে হবে। এখান থেকেই কোয়েশ্চেনটা আসবে। ওকে, ক্লিয়ার? এরপর আসছে কি? দেখো, মানুষের দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র কেন? এক নেত্র আর দ্বিনেত্র কেমন জিনিসটা কি? ধরো আমরা মানুষ কি করি, দুটো চোখ কিন্তু আমরা একই বস্তুর উপর দিই। তুমি কি পারবে যে তোমার একটা চোখ একটা বস্তুর দিকে দিচ্ছ আর একটা চোখ আর একটা বস্তুর দিকে দিচ্ছ, তোমার ব্রেন কি সেটা ক্যাপচার করতে পারবে? পারবে না। ধরো আমরা বেসিক্যালি এরকম দেখি না যে এখানে আমি ধরো দেখছি কিছু একটা, সাপোজ এইভাবে আমি দেখছি, হ্যাঁ, তো আমার এই চোখটা কি মনে হচ্ছে, আমি জানি এদিকে কি আছে, তাই আমি তো বলে দিতে পারবো যে আমি এই চোখ দিয়ে এদিকে দেখছি, তো এদিকে কি আছে আমি সেটাও জানি। কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়াল তো আমার দুটো চোখ একটা জিনিসই দেখবে, রাইট? কিন্তু আরো কিছু কিছু আছে, এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র। এবার এক নেত্রটা কি? এক নেত্রটা হচ্ছে যেমন ধরো গরু, ছাগল, এরা কি করে, ধরো ওরা এক চোখ দিয়ে একটা বস্তু দেখতে পারে, ওরা আরেক চোখ দিয়ে আরেকটা বস্তু, মানে একই সাথে দুটো চোখ দিয়ে দুটো বস্তু দেখতে পারবে। বুঝলে জিনিসটার মধ্যে ডিফারেন্সটা? তো চলো আমরা এবার দেখি জিনিসটা কি, এক নেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্যটা কি। এক নেত্র দৃষ্টি হচ্ছে এই প্রকার দৃষ্টিতে দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, যেটা আমি বললাম, দুটি বস্তু দিয়ে দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যাবে। ওকে, দ্বিনেত্র দৃষ্টিটা কি? দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে একই প্রকার দৃষ্টিতে দুই চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। মানে আমি যদি মানুষ, আমার ধরে দুটো চোখ দিয়ে আমি একই বস্তুর প্রতিবিম্ব দেখতে পাবো। নেক্সট, এইরকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার, অবস্থান ও দূরত্ব নির্ণয় করা যায় না। স্বাভাবিক, আমি যখন দুটো চোখ দিয়ে দুটো বস্তু দেখবো তখন আমি ক্লিয়ারলি, আমার ব্রেন অতটা ভালোভাবে বুঝতে পারবে না যে ওইটা কেমন কালার, বা ওটার ওজন, ওটার সাইজ কত বড়, বা ওটা কিরকম। বাট আমি যখন দুটো চোখ দিয়ে একটাই জিনিস দেখবো তখন আমি ওটাকে ক্লিয়ারলি ভাবে দেখবো যে হ্যাঁ ওই জিনিসটা এরকম বা এরকম, আমি তার ঠিকঠাক বর্ণনা দিতে পারবো। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পল কি, এক নেত্র দৃষ্টি কারা কারা? ব্যাঙ, গরু, ঘোড়া ইত্যাদি। আর দ্বিনেত্র দৃষ্টি মানুষ, বানর, বাঘ, বাজ পাখি, পেঁচা। ওকে, তো এরকম আমাদের কেমন এখান থেকে কোশ্চেন আসতে পারে এরকম যে মানুষের মধ্যে বা গরুর মধ্যে, ধরো মানুষের মধ্যে কোন দৃষ্টি দেখা যায়, এক নেত্র না দ্বিনেত্র? অবভিয়াসলি দ্বিনেত্র। গরুর মধ্যে কোন কোন ধরনের দৃষ্টি দেখা যায়, দ্বিনেত্র না এক নেত্র? এক নেত্র। তো ব্যাপারটা বুঝলে যে কোশ্চেনটা কিরকম। এবার দেখো উপযোজন, এই কোশ্চেনটা বোর্ডে আসতে পারে। উপযোজন বা অ্যাকোমোডেশন কাকে বলে? দিস ইজ দ্যাট দা স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি স্থান পরিবর্তন না করে, মানে কি আমার এই যে চোখ, বুঝছেন এটা কার সংখ্যা? মেনলি তো এটা আই, মানে এটা তো চোখের মধ্যে পড়ছে না,
তো আমি কার স্থান পরিবর্তন করব না, চোখে। কি বলেছে, স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বা অ্যাকোমোডেশন বলে। মানে উপযোজনের কিন্তু একটা লিমিটেশন আছে। কেমন, আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, মানে আমার চোখের স্থান পরিবর্তন মানে কি, আমার নিজের বডি স্থান পরিবর্তন করতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে থেকে ঠিক যতটা দূরত্বে আমি আমার কোনো জিনিস বস্তু স্পষ্টভাবে দেখতে পাবো, মানে কোনো মানে আবছা নয়, ক্লিয়ারলি দেখতে পাবো, আমার এই চোখের লেন্সটাকে কি করে, এই যে লেন্স বা এই পেশি, আমার চোখের যে পেশি এবং লেন্সের সাথে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে বলা হয় কি, উপযোজন। ব্যাপারটা ক্লিয়ার? মানে এক জায়গায় স্থান এক জায়গায় স্থির থেকে আমার অক্ষিগোলকের সাহায্যে, মানে অক্ষিগোলকে অবস্থিত পেশি এবং লেন্সের সাহায্যে দূরের কোনো একটি বস্তুকে, মানে যত দূরত্বের বস্তু পর্যন্ত আমি দেখতে পাবো স্পষ্টভাবে, সেই যে ঘটনাটা, সেই যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে উপযোজন। ক্লিয়ার? এবার হচ্ছে উপযোজন গেল। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখবো এই জায়গাটা কিছু নেই, মানে প্রাত্যহিক জীবন উপযোজনে এগুলো কিছু পড়তে হবে না। এখান থেকে একটা দেখা যাচ্ছে যে আমাদের দৃষ্টি ত্রুটি ও সংশোধনের পদ্ধতি। দৃষ্টির ত্রুটি, আমাদের তো চোখের অনেক রকম প্রবলেম হয়, রাইট? চোখের কিরকম প্রবলেম হয়, কখনো কাছের জিনিস দেখতে প্রবলেম হয়, কখনো দূরের জিনিস দেখতে প্রবলেম হয়। তো পার্টিকুলার এই যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য পার্টিকুলার সলিউশনও আছে। সো আমাদের এই সলিউশনটা কি, দেখো ফার্স্ট হচ্ছে মায়োপিয়া। কি, এই যে এর মধ্যে যে দুটো তোমার কি বলে ত্রুটি, ঠিক আছে, একটা হচ্ছে মায়োপিয়া, একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া এন্ড থার্ড হচ্ছে তোমার প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া। হ্যাঁ দেখো, এই হচ্ছে তোমাদের মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এন্ড প্রেসবায়োপিয়া। এবার এগুলো কি, মায়োপিয়া জিনিসটা কি, এখানে কি হয় সেটা আমরা এবার দেখব। ওকে, মায়োপিয়াটা হচ্ছে যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। মানে মায়োপিয়া মানে এখানে কোথায়, আমার যখন ধরো আমার চোখে যদি মায়োপিয়ার প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে আমার এখানে কি হবে, দূরের দৃষ্টি ব্যাহত। দূরের দৃষ্টি মানে আমি দূরের যে জিনিসটা থাকবে না সেই জিনিসটা আমি আবছা দেখবো, ক্লিয়ারলি দেখতে পাবো না। বাট কাছের জিনিসটাকে আমি কি হবে, ক্লিয়ারলি ভাবে দেখবো। তাহলে এই ক্ষেত্রে কি হয়, দূরের দৃষ্টি ব্যাহত হয়। ঠিক আছে, দূরের দৃষ্টি ব্যাহত হয়। এবার হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়, যে দৃষ্টিতে অ্যাজ ইউজুয়াল এর উল্টো হবে, নিকট বস্তু, যে নিকটের মানে কাছের যেটা বস্তু সেটা দেখতে আমরা কি হবে, সেটা আমরা দেখতে ঠিকঠাক পাবো না, দূরের দৃষ্টিটা দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে কোন দৃষ্টি ব্যাহত হয়, কাছের বা নিকট, কাছের দৃষ্টি ব্যাহত হয়। ঠিক আছে, এবার যেমন রোগ আছে সেই রোগের তো সলিউশনও আছে। তাহলে এই যে আমাদের দূরের দৃষ্টি ব্যাহত হয়, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করব। এর জন্য কি করব, অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করব। বুঝলে? তাহলে আমাদের মায়োপিয়া মানে দূরের দৃষ্টি যেখানে ব্যাহত হয় সেখানে আমাদের সংশোধন কি, সেটা হচ্ছে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করব। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হবে, উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এবার দেখো এখান থেকে কোশ্চেন কেমন আসবে, এখান থেকে কোশ্চেন দেবে যে উত্তল লেন্স যুক্ত চশমা কখন ব্যবহার করতে হবে। এখান থেকে আমি বলছি কোশ্চেন তোমাদেরকে বাদ দাও, ধরো কোশ্চেন কিছু নেই, ঠিক আছে, তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবে, মায়োপিয়া কি, এক্ষেত্রে দূরের দৃষ্টি ব্যাহত হয়, আর এই ক্ষেত্রে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়। এই দুটো পয়েন্ট এটার ক্ষেত্রে মনে রাখবে। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি, কাছের দৃষ্টি ব্যাহত হয়, আর এই ক্ষেত্রে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়। এই দুটো পয়েন্ট মনে রাখবে। আদার্স এনি কোশ্চেনের অ্যান্সার তোমরা তোমাদের ব্রেন খাটিয়ে বলে দিতে পারবে, এটুকু বিশ্বাস আছে। ওকে, এবার হচ্ছে যে দেখো হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়াটা তো হলো, এবার প্রেস বায়োপিয়াটা কি,
প্রেস বায়োপিয়াটা হচ্ছে এটা, হাইপারমেট্রোপিয়া তারপর মায়োপিয়া, এই দুটো আমাদের মতো বয়সী বা বাচ্চা সবারই টুকটাক হয়, এটার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। তবে প্রেস বায়োপিয়াটা কি? প্রেস বায়োপিয়া যেটা আমি বললাম সেটা হচ্ছে মেনলি 40 বছর, ঠিক আছে, মানে এই ধরনের ত্রুটি সাধারণত 40 বছরের বেশি বয়সী লোকেদের দেখা যায়। মানে দেখবে একটা বয়সের পর না প্রত্যেকটা মানুষকে খুব রেয়ার থাকে যারা হয়তো চশমা ইউজ করেন না, বাট আদারওয়াইজ আমাদের সবাইকেই প্রায় চশমা ইউজ করতে হয় একটা এজের পর। তো কি হয়েছে, এই যে 40 বছর বেশি বয়সী লোকেদের দেখা যায় লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ায় কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন না। এটা হচ্ছে তোমার মেনলি। তাহলে 40 বছরের পরে চোখের যে মানে ত্রুটিটা দেখা যায় তার নাম কি? নিম্নলিখিত কোনটি? তাহলে কোনটি? সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এখানে জাস্ট ব্র্যাকেটে একটু মনে রাখবে 40 বছর বয়স, ঠিক আছে, 40 বছর বয়স। কেন এইভাবে আমি বলছি? কারণ এটা তোমাদের মনে রাখতে ইজি হবে। এইভাবে যদি মনে রাখো তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, জাস্ট মনে রাখার প্রসেস এটা। নেক্সট হচ্ছে দেখো ক্যাটারাক্ট কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া স্বাভাবিক, আমরা জানি, আমরা অনেকেই থাকে আমাদের বাড়িতে, যাদের দাদু দিদিমা আছে তারা জানে যে তাদের কিছু একটা বছর বা একটা বয়স পর তাদের চোখে অপারেশন, প্রায় প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ এরকম থাকেই মোটামুটি। তো কি হয় সেটা কি বলতে, চোখে ছানি পড়েছে, সেই ছানিটাকে অপারেশন করতে হয়, সেই জিনিসটাই হচ্ছে ক্যাটারাক্ট। বেশি বয়স্ক লোকেদের লেন্স সম্পূর্ণভাবে কি হয়, অস্বচ্ছ হয়ে পড়ে, ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ব্যাহত হয়, লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়। এখন যেহেতু আমাদের প্রযুক্তিবিদ্যা যথেষ্ট উন্নত, চিকিৎসাবিদ্যা যথেষ্ট উন্নত, যার কারণে কি হয় আমরা এইসব থেকে অনেকটা রেহাই পেয়েছি, অনেকটা আমরা এই জিনিসগুলোতে ভালোভাবে সবকিছু ঠিকঠাক করতে পারি। ও হ্যাঁ, প্রেস বায়োপিয়ার ত্রুটি সংশোধনে কি করতে হবে সেটা বলা হয়নি। এক্ষেত্রে কি হবে, বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। বাইফোকাল, ঠিক আছে, বাইফোকাল লেন্স যুক্ত চশমা। ওকে, ও একটা হচ্ছে অবতার, একটা উত্তর। দেন এই প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে কি বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। আর ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়লে এখানে তোমার কি সার্জারি করতে হবে, লেন্সটিকে চোখ থেকে ওই ছানিটাকে সরাতে হবে, এই হচ্ছে তোমার কাজ। ওকে, এই গেল আমাদের ওভারঅল চোখ সম্পর্কে আমরা জেনে নিলাম। এটা আমাদের ছোট্ট একটা টপিক। এবার আমরা যে টপিকটা আসবো, যে জিনিসটা আসবো সেটা হচ্ছে আমাদের গমন। মানে আমরা যে এর আগে যে চলন গমন যেটা পড়েছি সেটা ছিল উদ্ভিদের ক্ষেত্রে, আমরা কিন্তু প্রাণী পড়িনি, ঠিক আছে। আজকে যে লাস্ট টপিক সেটা হচ্ছে আমাদের গমন, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। দেখো এখানে কি বলেছে, আমরা গমন জানি যে চলন আর গমনের যখন সংজ্ঞা পড়েছি তখন আমরা দেখেছি যে চলনের ক্ষেত্রে কি হয়, জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, স্বাভাবিক, উদ্ভিদ নিশ্চয়ই এক জায়গায় থেকে অন্য জায়গায় চলাচল করে না, কিন্তু গমনের ক্ষেত্রে কি হয়, জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। তো দেখো এখানে আমাদের ফার্স্ট পয়েন্ট, গমনের যদি আমরা সংজ্ঞা দেখি, ফার্স্টেই কি, যে গমনে এক স্থান থেকে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, সেটি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করে। এবার আমরা গমনের ক্ষেত্রে কি দেখবো, আমরা বিভিন্ন প্রাণীর নাম পড়বো আর তাদের গমনাঙ্গ পড়বো, এটাই আমাদের আজকের ইম্পর্টেন্ট জিনিস। দেখো এখানে এই টপিকটা কিন্তু একটু বড়, তোমরা জাস্ট সিনসিয়ারলি দেখবে, তাহলে আর টাফ লাগবে না। জাস্ট আমার কথাগুলো ক্লিয়ারলি শুনবে, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে, তোমাদের আদার টাইম দিতেই হবে না, কারণ আমরা জানি যে তোমরা সবাই বায়োলজিতে খুব ভালো, আমি তোমাদের রেসপন্স দেখেছি। তো এবার দেখো বিভিন্ন ধরনের প্রাণীর গমন, ফার্স্টেই পড়ছি সিউডোপোডিয়া, ঠিক আছে। এর কি হয়, এর গমন কিভাবে হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই কি আসছে, ধরো সিউডোপোডিয়া, ঠিক আছে। এর গমনটা কিরকম, এর গমনটা হচ্ছে অ্যামিবয়েড গমন। কেমন? অ্যামিবয়েড গমন। ওকে, এটা হচ্ছে তোমার সিউডোপোডিয়ার গমন। এবার হচ্ছে সিউডোপোডিয়া, এখানে দেখো এই যদি আমি ব্যাখ্যাটা একটু দেখি, সিউডোপোডিয়ার মাধ্যমে চলন প্রধানত এককোষী আদ্য প্রাণী অ্যামিবাতে দেখা যায়। তাহলে অ্যামিবা নামটা আমরা কিন্তু শুনেছি, তুলনামূলক কম বেশি শুনেছি। তো অ্যামিবার কি থাকে, ক্ষণপদ থাকে, আমরা জানি। অ্যামিবা কি হয়, অ্যামিবাতে দেখা যায় অ্যামিবা যেদিকে গমন করতে ইচ্ছা করে সেই দিকে দেহ মধ্যস্থ একটোপ্লাজম প্রলম্বিত হয়ে দেহের পরিধির দিকে একটি অস্থায়ী পদ বা ক্ষণপদ বা সিউডোপোডিয়া তৈরি করে। ওকে, তাহলে অ্যামিবার মধ্যে কি দেখা যায়, এই যে ক্ষণপদ সেটা অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। ওকে, অ্যামিবয়েড গমন
মানে আমিবা, দুটো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এরপর আছে সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। তাহলে কি বলেছে, প্যারামেসিয়াম, ধরো এখানে দেখো প্যারামেসিয়ামের বহি আবরণে অবস্থিত সিলিয়ার আন্দোলনের সাহায্যে গমন করে বলে গমনকে সিলিয়ারি গমন বলে। তাহলে সিলিয়ারি গমন দেখা যায় এমন একটি প্রাণীর নাম, সিলিয়ারি গমন দেখা যায়, সিলিয়ারি গমন, সিলিয়ারি গমন দেখা যায় কার মধ্যে, সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে, প্যারামেসিয়াম, ঠিক আছে, প্যারামেসিয়ামের মধ্যে। লেখা বুঝতে অসুবিধা হলে আমি বলছি, তোমরা সেটা শোনো, প্যারামেসিয়াম, ঠিক আছে। ওকে, সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে, জাস্ট এখান থেকে এতটুকুই দেখার। এরপর আছে কি ইউগ্লিনা। ইউগ্লিনা যেমন সিলিয়ারি গমন দেখা যায় প্যারামেসিয়ামের মধ্যে, তেমন ইউগ্লিনা, ঠিক আছে। ইউগ্লিনা কেমন গমন দেখা যায়, সেটা হচ্ছে ইউগ্লিনা কার সাহায্যে গমন করে, সেটা হচ্ছে ফ্লাজেলা, ফ্লাজেলা, ঠিক আছে। তাহলে ফ্লাজেলারি চলন, এই ফ্লাজেলারি গমন কোন প্রাণীর মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে ইউগ্লিনা। ওকে, তোমরা বুঝলে এই জায়গাটা। এইখান থেকে এরকমই কোশ্চেন আসবে যে তোমার ধরো সিলিয়ারি গমন দেখা যায় কোন প্রাণীর মধ্যে, ফ্লাজেলারি গমন দেখা যায় কোন প্রাণীর মধ্যে, এই প্রাণীগুলোর নাম আর তাদের এই যে গমনের যে পদ্ধতি সেটাই শুধু তোমাদেরকে মনে রাখতে হবে, আদার্স এখান থেকে কিচ্ছু নেই। ওকে, এই হচ্ছে। তখন মাছের সন্তরণটা দেখো কি বলেছে, মাছ অস্তিত্বের শ্রেণীভুক্ত মুক্ত জলজ প্রাণী, মাছ জলে সন্তরণ পদ্ধতিতে গমন করে, জলে সাঁতার কাটে, মেরুদণ্ডে মায়াটাম বেশি। এটা আমরা এবার নেক্সট আসবো। এবার হচ্ছে তোমাদের দেখো গমনে পাখনার ভূমিকা। আমরা জানি যে একটা জল, মানে একটা জল বলতে গেলে ধরো পুকুর, নদী, সমুদ্র, যেখানে ধরো মাছ থাকে, মাছের পাখনা থাকে। সে পাখা কি করে, তাকে কি করে গমনে, মানে তাকে চলাফেরা করতে কি করে, সহায়তা করে। তাহলে এই যে মাছের 7টি পাখনা থাকে, পাখনাগুলির রশ্মি বিশিষ্ট হয়, জলের চাপে ছিঁড়ে যায় না, এগুলো দেখার কিছু নেই। এটা হচ্ছে তোমার মাছের যে স্ট্রাকচার 7টি পাখনা থেকে এটা বলেছে। এবার এখান থেকে কি বলে কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট, এটা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডে এমসিকিউ তে দেয় বা তোমার এএনএম জিএনএম এর ক্ষেত্রেও আসতে পারে। এটা তোমরা এই জায়গাটা নোটিস করো যে ধরো পাখনার নাম, মাছের তো 7টা পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, এরকম যে যে নামগুলো আছে সেগুলোর কি কি কাজ সেটা তোমাদেরকে দেখতে হবে। বক্ষ পাখনা, ঠিক আছে, এটা কি করে, গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে সাহায্য করে। তাহলে এই কোয়েশ্চেনটা কিরকম আসবে আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো, কারণ এইরকম ভাবেই আমি প্রত্যেকটা পড়িয়েছি। সেটা আমাদের মস্তিষ্ক হতে পারে, সেটা আমাদের হরমোনের ক্ষেত্রে, গ্রন্থিগুলোর ক্ষেত্রে হতে পারে, সেটা চোখ হতে পারে, অ্যাজ ইউজুয়াল সেটা আমাদের মাছের গমনও হতে পারে। যেমন দেখো, তাহলে গমনে যে মাছকে জলে ওঠানামা করতে সহায়তা করে কোন পাখনা বা মাছের কোন অংশটি, সেটা হচ্ছে বক্ষ পাখনা। ওকে, ক্লিয়ার। দেন গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে সাহায্য করে বা দেহের ভারসাম্য বজায় সাহায্য করে কে, পৃষ্ঠ পাখনা। বুঝলে? এটা দেখো আমি তোমাদেরকে বলে বলে মুখস্থ করাতে পারবো না, এটা তখনই তোমাদের ব্রেনে ক্যাপচার হবে যখন তোমরা নিজে বোঝার চেষ্টা করবে। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে গমনে, এই তো গমনে কোনো বিশেষ ভূমিকা নেই তাই এটা এই দুটোকে আমি স্কিপ করলাম। গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে কে, পুচ্ছ পাখনা। তাহলে মেন ইম্পর্টেন্ট কি, একটা হচ্ছে বক্ষ, একটা পৃষ্ঠ, একটা পুচ্ছ, এই তিনটার কাজ যেহেতু মেন ইম্পর্টেন্ট আছে, ওঠানামা করতে সাহায্য করে বক্ষ পাখনা, জল কেটে মানে জল কেটে বেরিয়ে যেতে বা দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পৃষ্ঠ পাখনা, আর গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে কে, পুচ্ছ পাখনা। ওকে, এই জায়গাটা ক্লিয়ার। এরপর আছে গমনে মায়োটম পেশির ভূমিকা। এটা খুব 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 ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, এটা কিন্তু 2 মার্ক বা 3 মার্কে দেয়। এই স্ট্রাকচার একটা মোটামুটি, মোটেও এই মাছটা রিয়েলিস্টিক ভাবে মাছ আঁকলে হবে না, একটা নর্মাল তুমি ধরো স্কেচ যেমন ভাবে আঁকবে ওরকম ভাবে একটা মাছের ছবি আঁকলে দেন এই ভূমিকাটা তোমরা লিখলে যে হ্যাঁ এরকম এরকম হয়, এরকম এরকম ব্যাপার, এই হচ্ছে মায়োটম পেশির ভূমিকা। এটা কিন্তু আমাদের বোর্ডের জন্য খুব মানে মোস্টলি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এরপর আসছে মাছের গমনে কৌশল, এগুলো তো জাস্ট এমনি। এরপর দেখো মাছ গেল, মাছের পর আসছে এবার পাখি। পাখি এবার কিভাবে ওড়ে, মাছের তো না হয় এগুলো এগুলো দেখলাম তার এগুলো এগুলো কাজ, তেমনই আমাদের পাখি, তারও তো ডানা আছে, তারও তো বিভিন্ন অংশ আছে, তাদের তো নিজস্ব আলাদা আলাদা কাজ আছে, তো সেগুলোই দেখবো। দেখো পাখির উড্ডয়নটা কিরকম,
অ্যাভিস বা পক্ষী শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রকৃত উড্ডয়ন দেখা যায় বলে যে মুখ্য খেচর প্রাণী বলা হয়। ঠিক আছে, মুখ্য খেচর প্রাণীর মধ্যে তাহলে কে পড়ছে? পাখি। এবার দেখো ডানা, পালক, এদের যে প্রত্যেকটা অংশ তাদের কি কি করে কাজ, আমি একটা একটা করে রিডিং পড়বো আর মেন মেন পয়েন্ট গুলোকে হাইলাইট করে দেবো, তোমরা ব্রেনে হাইলাইট করবে, আমি বইয়ে হাইলাইট করবো, তোমরা ব্রেনে হাইলাইট করবে। সো পয়েন্ট টু বি নোটেড। দেখো ফার্স্ট অফ অল ডানা কি বলেছে, পাখিদের অগ্রপদ ডানায় রূপান্তরিত, ডানাগুলি পর্যায়ক্রমে উপর নিচে আন্দোলন করে, পাখিকে উঠতে সাহায্য করে, প্রতিটি ডানা সামনের দিকে প্রশস্ত এবং পেছনের দিকে ক্রমশ সংকীর্ণ, এর ফলে উপরের দিক থেকে নিচে বাতাসের চাপ ডানায় বেশি পড়ে বলে ডানাটি সহজে বাতাসে ভেসে থাকে। এটা জাস্ট স্ট্রাকচারাল বর্ণনা, এখানটাতে মানে অতটা বুঝতে হবে না। দেন দেখো পালক, পালক কি, পাখির সারা দেহ পালক দ্বারা আবৃত, দুটি ডানার প্রান্ত ভাগে 23টি করে বড় পালক, যেগুলি ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নে সাহায্য করে, এদের রেমিজেস বলে। তাহলে রেমিজেস মিন্স, দেখো এখানে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, রেমিজেস, ঠিক আছে, ওকে, রেমিজেস। দেন 23 কেন বললাম, কারণ 23 রেমিজেসের সংখ্যা কটি, এটা কিন্তু এমসিকিউ এ দেয়, ক্লিয়ার। কারণ এরপরে আরেকটা বলবো, দেখো 12টি ছোট পালক কি বলেছে, 23টি রেমিজেস, আর একটা হচ্ছে রেক্ট্রিসেস, এটা হচ্ছে 12টি, আর একটা কি রেক্ট্রিসেস, রেক্ট্রিসেসের কি সংখ্যাটি 12টি, তাহলে এই দুটোর মধ্যে গুলিয়ে যেতে পারি। এটা হচ্ছে তোমার পুচ্ছভাগে 12টি বড় পালক, এই 12টি হচ্ছে তোমার বড়, ঠিক আছে, এটা হচ্ছে বড়, আর রেমিজেসটা হচ্ছে ছোট তোমার 23টি। তো এই দুটো সংখ্যা মনে রাখতে হবে, এটা কিন্তু কোশ্চেন দেয়, মোস্ট ইম্পর্টেন্ট, রেক্ট্রিসেস আর রেমিজেস ক্লিয়ার করে নাও ব্রেনের মধ্যে। এরপর আসছে উড্ডয়ন পেশি, উড্ডয়ন পেশি কি, যেগুলো উঠতে সাহায্য করে যে পেশি, পাখির বক্ষে স্টার্নাম সংলগ্ন অঞ্চলে উড্ডয়ন পেশি থাকে। উড্ডয়ন পেশি কোথায় থাকে? স্টার্নাম সংলগ্ন অঞ্চলে। পেশিগুলি যথাক্রমে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্র্যাকিয়ালিস। তাহলে পেশি তিনটের নাম কি কি? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এন্ড কোরাকো ব্র্যাকিয়ালিস। এটা তোমার বোর্ডে দেয়, এর ভূমিকা দিতে পারে, এর নাম দিতে পারে বোর্ডের কোশ্চেনে, যেহেতু ওখানে বড় বড় কোশ্চেন আছে দেয়। পেক্টোরালিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নিচের দিকে টেনে আনে। মানে এখানে কাজটা বলেছে, কাজ তোমাদের দেখে লাভ নেই, ওকে। এই গেল পাখি। তাহলে এখান থেকে আমি এখান থেকে কিচ্ছু না, এখান থেকে জাস্ট এই যে এই রেমিজেস আর রেক্ট্রিসেস 23 12, ক্লিয়ার? এটা এর সংখ্যা, এর সংখ্যা, বুঝলে? আর কিছু এখানে তোমাদেরকে দেখতে হবে না। এরপর আছে মানুষের গমন। মানুষের গমন এসছে মানে, এবার দেখো এটাই হচ্ছে বেশি, মানুষের হাত পা, হাত এদিকে সংকোচন করলো, পা এদিকে করলো, এই হ্যান ত্যান, মানে বিরাট বড় একটা ব্যাপার। তো দেখো মানুষের গমন কি, মানুষ দুটি পায়ের সাহায্যে গমনকে তাই দ্বিপদ গমন। তাহলে দ্বিপদ গমন দেখা যায় এমন একটি প্রাণীকে, তুমি, আমি, আমরা সবাই, তাহলে কে? মানুষ। তো মানুষের দ্বিপদ গমনের প্রধান দুটি, পায়ের সঙ্গে হাত, অস্থি, অস্থি সন্ধি, অস্থি সংলগ্ন পেশি সমানভাবে অংশগ্রহণ করে, ঠিক আছে। মানে এখানে এবার হিউজ প্রচুর কিছুর মধ্যে ব্যাপার আছে। এখানে দেখো একটা মানুষ স্থিরভাবে দাঁড়ানোর সময় মানুষের পা দুটি দেহের ভার বহন করে, কিন্তু হাঁটা বা চলার সময় এই ভার ভূমি সংলগ্ন পদ অর্থাৎ পায়ের পাতার উপর ন্যস্ত হয়। হাঁটার সময় দেহের ঊর্ধ্বাংশের অর্থাৎ দেহখণ্ডের অগ্রগতি হয় এবং নিম্নাংশের অর্থাৎ পা দুটি ভূমির উপর অবস্থান করে। দেহের ঊর্ধ্বাংশের অগ্রগতিকে দেহের ভার কেন্দ্রের পরিবর্তনে ঘটে, ফলে দেহখণ্ড সামনের দিকে পতনের সম্মুখীন হয়। এই পতন রোধ করার জন্য বাঁ পা সামনের দিকে প্রসারিত হয়। বাঁ পায়ের অগ্রগতির সময় প্রথমে গ্যাস্ট্রোকনেমিয়াস নামক কাফ পেশি সংকোচনে গোড়ালির অস্থিতে চাপ পড়ে, ফলে গোড়ালি মাটি থেকে উপরে উঠে আসে। পরক্ষণে এক্সটেনশন ডিজিটেরিয়াম পেশির সংকোচনে পায়ের সম্মুখভাগ উত্তোলিত হয়। এরপরে বাইসেপস ফিমোরিস পেশির সংকোচনে কিছু বুঝলে? আমিও কিছু বুঝিনি, এবার তোমাদেরকে বোঝায়। একটা মানুষের দ্বিপদ গমন, ঠিক আছে, দ্বিপদ গমন মানে কি, দুটো পা দিয়ে যেটা গমন হচ্ছে, কি হয় আমাদের পায়ের চাকা যখন স্থির থাকে, পুরো দেহের ভরটা কি হচ্ছে, দুটো পায়ের উপর স্থির থাকছে। যখন আমরা হাঁটছি সামনে থেকে পেছনে যেমন ভাবে হাঁটছি, তখন কি হয়, আমরা এরকম হাঁটি, তো আমাদের কি হয়, গোড়ালি চাপ পড়ে, তখন পুরো দেহটা কি হয়, আমাদের ভার কেন্দ্রটা গোড়ালি আমাদের এই যে ভূমির উপর কি হয়, যে চাপ পড়ে। দেন আমরা প্রথমে আমরা কি দুটো পা এরকম জোড়া জোড়া করে হাঁটি না, তো একটা পা আগে দিই, দেন আর একটা পা দিই, এরকম ভাবে দিই, ডান পা আগে দিলাম, বা পা আগে দিই, ডান পা আগে দিই, এরকম না, ধরো এইভাবে হাঁটলাম, সবাই আমরা জানি। এখন নিশ্চয়ই আমাকে তোমাদেরকে হাঁটা শেখাতে হবে না। তো কি হয়, তখন চাপটা একে অপরের সাথে কি হয়, সে সমন্বয় গঠন করে, মানে ধরো একবার ওই পায়ে চাপ পড়লো, একবার ওই পায়ে পড়লো, এইভাবে ভার কেন্দ্র একটা মানে একটা তোমার ঠিকঠাক হয়ে আমাদের গমনটা হয়।
ঠিক আছে, তো এখানে ওটাই বলেছে। তারপর যে যে পেশি, একবার এই পেশির সংকোচন হয়, ওই পেশির সংকোচন হয়, সেটা তোমাদেরকে বলে দিয়েছে। এই জায়গাটা কিছুই নেই, যেটা আমি কোশ্চেন আমি সেই জায়গাগুলো নিয়ে বেশি মেনলি আলোচনা করব, তোমরা জানো সেটা। এই হচ্ছে মানুষের গমনে সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা। সচল মানে যে সন্ধি, মানে সচল মানে যে চলছে, এন্ড পেশির ভূমিকা কি বলেছে দেখো, মানুষের চলন ও গমনে সচল অস্থি সন্ধি কঙ্কাল সংলগ্ন পেশি সহায়তা করে। অস্থিগুলি ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত। তাছাড়া দুটি অস্থির মেরু শীর্ষ যেমন তরুণাস্থ দ্বারা গঠিত, তেমন দুটি অস্থির সন্ধিস্থান অস্থিবন্ধনী দ্বারা আবৃত, যার মধ্যে ঘর্ষণ নিবারণের জন্য পিচ্ছিল সাইনোভিয়াল তরল থাকে। অ্যাজ ইউজুয়াল যে কোনো বাধা, এর আগে আমরা যখন পড়লাম কি পড়লাম, এই যে অ্যাকুয়াস হিউমার পড়লাম, ভিট্রিয়াস হিউমার পড়লাম, এগুলো কি করে, যে কোনো আঘাত, ঘর্ষণজনিত আঘাত, বাইরে যে কোনো আঘাত থেকে আমাদের কি কি করে, রক্ষা করে। তেমনি এই যে তোমার সন্ধি, এই যে মানে অস্থি সন্ধি, তার মধ্যে কি থাকে, যে ঘর্ষণজনিত নিবারণের জন্য, ঘর্ষণের যে বাধা সেটাকে তোমার ঠিক রাখার জন্য বা বাঁচানোর জন্য কি থাকে, কি তরল থাকে, সাইনোভিয়াল তরল থাকে। তাহলে সাইনোভিয়াল তরল কোথায় অবস্থান করে, দুটি অস্থির সন্ধিস্থানে ঘর্ষণ নিবারণের জন্য। ঠিক আছে, সাইনোভিয়াল তরল, এই তরলগুলো তোমরা একে অপরের সাথে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। এতগুলো তরল পদার্থের নাম পড়ছো, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে সচল সন্ধি কি, দুটি অস্থির সংযোগস্থলে দুটি অস্থির সংযোগস্থলকে কি বলা হচ্ছে, সচল অস্থি, হ্যাঁ সচল অস্থি সন্ধি বলে। যেসব অস্থি সন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থি সন্ধি বলে। অ্যাজ ইউজুয়াল আমি বললাম সচল মানে কি, যে চলতে পারে, তাহলে যেসব অস্থি সন্ধি চলাচল করতে পারে সেটা হচ্ছে সচল অস্থি সন্ধি। এক্সাম্পল কি, বল ও সকেট সন্ধি। তাহলে এখান থেকে কোশ্চেন কি আসবে, সচল অস্থি সন্ধি কাকে বলে কেউ দেবে না, বল ও সকেট সন্ধি কার উদাহরণ, সেটা হচ্ছে সচল অস্থি সন্ধির উদাহরণ, এখান থেকে এটাই দেবে। ওকে, এরপর আছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। একটু আগে আমরা কি পড়লাম, সাইনোভিয়াল তরল। তাহলে সাইনোভিয়াল তরলটি কোথায় থাকে, দুটি অস্থি সন্ধির মধ্যে। এবার সেটা নিয়ে আমাদের কথা। দেখো, অস্থি সন্ধির যে পর্দা দ্বারা বৈশিষ্ট্য থাকে তাকে সাইনোভিয়াল পর্দা, এবং সাইনোভিয়াল পর্দার একটি সূক্ষ্ম, একটি ক্ষুদ্র গহ্বর থাকে, তাকে সাইনোভিয়াল গহ্বর বলে। সাইনোভিয়াল পর্দা থেকে গঠিত সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল গহ্বরে সঞ্চিত হয়। এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, এবং অস্থি সন্ধিগুলি লিগামেন্ট নামক এক প্রকার বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, সেই সঙ্গে টেন্ডন বা কন্ডরা অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে। তাহলে লিগামেন্টের কাজ কি, দুটি অস্থি সন্ধিকে জোড়া রাখে। তাহলে দুটি অস্থি সন্ধিকে জোড়া রাখে কে, লিগামেন্ট। লিগামেন্ট একরকম দড়ির মতো কাজ করে, বুঝলে। তো এই জায়গাটা তোমরা মনে রাখবে। এবার চলো আমরা শর্ট করে দেখে নিই যে কব্জা সন্ধি, বল সকেট সন্ধির কাজ, উদাহরণ, এগুলো একটু দেখে নিই, এখান থেকেও কোয়েশ্চেন আসে। কব্জা সন্ধি, কব্জা সন্ধির প্রকৃতিটা কিরকম, গোল প্রান্ত এবং তোমার যখন অপর অস্থির অর্ধগোলাকার অবতল অঙ্গে যুক্ত থাকে। কাজ, এই ধরনের অস্থি সন্ধিগুলো কেবল একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়, বিপরীত দিকে সঞ্চালিত হয় না। মানে যেমন এক্সাম্পল দেখো, হাঁটু ও কনুইয়ের অস্থি সন্ধি। হাঁটু, আমি দেখো কনুই দেখাচ্ছি, ঠিক আছে, এই যে কনুই, আমি এটাকে এই দিকে সঞ্চালন করতে পারছি, আমি কি এটা পারবো, উল্টাতে পারবো, উল্টাতে এদিকে পারবো না, ভেঙে যাবে। তাহলে কি, এটা একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়। এটা কার উদাহরণ, কব্জা সন্ধি। কব্জা সন্ধির তাহলে উদাহরণটা কি, এটা হচ্ছে তোমার হাঁটু ও কনুইয়ের অস্থি সন্ধি। নেক্সট আসছে বল ও সকেট অস্থি সন্ধি। বল ও সকেট অস্থি সন্ধির উদাহরণ কি, সেটা হচ্ছে তোমার স্কন্দ সন্ধি, স্ক্যাপুলার সঙ্গে হিউমেরাসের সংযোগ, উরু সন্ধি, ফিমার ও শ্রোণী চক্রের সন্ধি। ঠিক আছে, এটি কি করে, এই ধরনের অস্থি সন্ধি প্রায় সকল দিকে সঞ্চালিত হতে পারে। ওকে, তো বল ও সকেট অস্থি সন্ধির উদাহরণটা কি, শর্টকাটে মনে রাখবে, ফিমার। ওকে, ক্লিয়ার। এই হচ্ছে তোমাদের গেল সন্ধি, বল ও সকেট সন্ধি, এই হ্যান ত্যান ব্যাপারটা বুঝলে। এরপর হচ্ছে কঙ্কাল সংলগ্ন পেশি। কঙ্কাল বা অস্থির সঙ্গে যেসব পেশি সংলগ্ন থাকে তাদের কঙ্কাল সংলগ্ন পেশি বলে। এইসব পেশিগুলি অস্থি সঞ্চালনে ও গমনে সাহায্য করে, গমনে সাহায্য করে। এই হচ্ছে তোমার কঙ্কাল অস্থি সন্ধি। এবার দেখা যাক এখান থেকে যেটা আসে, কিচ্ছু না, এখানে ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন আর রোটেশন, এগুলো সব কিসের উদাহরণ, কঙ্কাল অস্থি সন্ধি। বাট কঙ্কাল অস্থি সন্ধির উদাহরণ কি, এটা খুব মানে লেস ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। কিরকম বলছি আমি, একটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো। এক হচ্ছে তোমার কি, ফ্লেক্সন, দুই হচ্ছে এক্সটেনশন, তিন হচ্ছে অ্যাবডাকশন। ঠিক আছে,
তোমার অ্যাডাকশন, অ্যাবডাকশন আর অ্যাডাকশন, এন্ড 5 হচ্ছে রোটেশন। এই হলো আমাদের কি 5টি হচ্ছে কঙ্কাল সন্ধি, ঠিক আছে। এবার এখান থেকে কি আসবে, এর এক্সাম্পল আর কিচ্ছু না, কাকে বলে কিরকম কিচ্ছু আসবে না। ফ্লেক্সনের এক্সাম্পল কি, বাইসেপস পেশি পুরু সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে। ফ্লেক্সন কি, বাইসেপস, ঠিক আছে। এক্সটেনশনের মধ্যে কি পড়ছে, এক্সটেনশনে দেখো এখানে হচ্ছে ট্রাইসেপস, তাহলে ট্রাইসেপস। এরপরে কি আছে অ্যাবডাকশনের মধ্যে কি পড়ছে, ডেল্টয়েড পেশি। তাহলে ডেল্টয়েড পেশি কার এক্সাম্পল, ডেল্টয়েড, এটা হচ্ছে অ্যাবডাকশন। অ্যাডাকশনের কি, ল্যাটিসিমাস ডরসি। লাস্ট এন্ড ফাইনাল রোটেশনের এক্সাম্পল কি, পাইরিফর্মিস। রোটেশন মানে বুঝতেই পারছো এটি কি করবে, রোটেশন করতে সাহায্য, মানে ঘুরতে আবর্তন করতে সাহায্য করবে, পাইরিফর্মিস। এবার দেখো এখান থেকে কোশ্চেন আসে, কেমন কোশ্চেন আসে সেটা হচ্ছে, দেখো যে অ্যাডাকশন এর যে তোমার একটি সন্ধি, মানে অ্যাডাকশন যে একটা অস্থি সন্ধি, সেটার উদাহরণ, অ্যাবডাকশনের উদাহরণ, ফ্লেক্সনের উদাহরণ, রোটেশনের উদাহরণ। ওকে, একবার কাকে বলে বলেই দিই যেহেতু সময় আছে। দেখো, যে প্রক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয়ে অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে সরে নিতে সাহায্য করে তাকে এক্সটেনশন এবং অংশ নেওয়া পেশিকে এক্সটেনশন পেশি বলে। যেমন ট্রাইসেপস পেশি সংকুচিত হয়ে ভাঁজ করা হাতে মানে সোজা হয়, ভাঁজ করা হাত সোজা হয়, অর্থাৎ পুরো বাহুর কাছে দূরে সরে যায়। অ্যাবডাকশন কি, যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাঙ্গ থেকে দূরে সরে যায় তাকে অ্যাবডাকশন বলে। যেমন হচ্ছে ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে। অ্যাডাকশন, যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ মানে দেহের নিকটবর্তী আনতে সহায়তা করে, সেটা হচ্ছে অ্যাডাকশন। এটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। আর রোটেশন হচ্ছে যেটা হচ্ছে তোমার, দেখো যেটা হচ্ছে যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয় তাকে রোটেশন এবং অংশগ্রহণকারী পেশিকে রোটেটর পেশি বলা হয়, যেমন পাইরিফর্মিস। ওকে, এই হচ্ছে তোমাদের ফুল চ্যাপ্টার, পুরো যে স্টার্টিং থেকে আমরা শুরু করেছিলাম, চলন গমন, হরমোন, স্নায়ুতন্ত্র, আজকে যে চোখ আর এই যে মানব দেহের গমনটা পড়লাম, এই টোটালটা হচ্ছে একটা চ্যাপ্টার। এটা কিন্তু খুব বড় একটা আর ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট খুব ইজি একটা চ্যাপ্টার। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হলো। ওকে, তো আমরা এই চ্যাপ্টার সম্পর্কে প্রত্যেকটা টপিক পড়ার সাথে সাথে কোয়েশ্চেন আলোচনা করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমরা কোয়েশ্চেন তোমাদেরকে আমি প্রোভাইড করব, তোমরা সলভ করবে, এভাবে আমরা চ্যাপ্টার প্র্যাকটিস করব। নেক্সট দিন আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করব, তার আগে হয়তো এই পুরো চ্যাপ্টারের একটা আমি পুরো চ্যাপ্টারটার একটা কোয়েশ্চেনের আমি ভিডিও দিতে পারি তোমাদেরকে। সেটা তোমরা যদি চাও তাহলে আমাকে জানাবে, তো আমি সেই রকম ভাবে দেব। তো এই চ্যাপ্টারটা আজকের জন্য কমপ্লিট, ঠিক আছে। তোমরা ভালোভাবে প্রিপেয়ার হবে। আর আমি আগের দিন তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলি যে হ্যাঁ আমার এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমি লাস্টে আলোচনা করি, কিন্তু আমি জাস্ট দেখতে চাই তোমরা যখন দেখবো যে তোমরা খুব ভালো সিনসিয়ার হয়ে যাচ্ছ, হ্যাঁ ভিডিওকে ভালোভাবে দেখছো, তো সেটার জন্য কি করতে হবে, আমি যে পুরো ভিডিওটা কি করলাম প্রত্যেকটা জায়গায় পয়েন্ট টু পয়েন্ট কোয়েশ্চেন গুলো বলেছি, সেটা তোমাদেরকেও আমাকে বলতে হবে। মানে আমি যখন যখন বলেছি তোমরা যে ভালোভাবে যদি শুনে থাকো তাহলে তোমরা সেটাকে নোট করেছো, ব্রেনে নোট করেছো কি খাতায় নোট করেছো আই ডোন্ট নো, বাট তোমরা এটা আমাকে বলবে, আমাকে জানাবে, আমি এটা জানতে চাই, ঠিক আছে। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।